আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সকলকে মনোবিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি ফারহানা শারমিন, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। তোমরা গত ক্লাসে কি পড়েছিলা শিক্ষার্থীরা? তোমাদেরকে একটু হলেও মনে আছে? আমার মনে হয় একটু হলেও তোমাদের মনে আছে। আমরা গত ক্লাসে পড়েছিলাম মনোবিজ্ঞানের মনোযোগের সংজ্ঞা ও মনোযোগের বৈশিষ্ট্য। তো অনেক ইজি টপিক ছিল, তাই না? নিশ্চয়ই মনে আছে আমি সানফ্লাওয়ার তৈরি করে তারপরে তোমাদেরকে মনোযোগের বৈশিষ্ট্যগুলো পড়িয়েছিলাম। মনোযোগের বৈশিষ্ট্যের মধ্যে ছিল নির্বাচনমুখিতা, মনে আছে তোমাদের? আবেগ, প্রেষণা, এগুলো ছিল, তাই না? আচ্ছা, এরপর মনোযোগের সংজ্ঞা কি ছিল? যে অনেকগুলো বিষয় থেকে একটি বিষয়ে কেন্দ্রীভূত হওয়া বা একটি বিষয়ে মনোনিবেশ করা, এটি হচ্ছে মনোযোগ। তো সহজ একটি টপিক ছিল, কিন্তু এটি কিন্তু ইম্পর্টেন্ট, তাই না? বলেছিলাম। তো শিক্ষার্থী, আজকে আমরা একটা মজার এবং নতুন টপিক শুরু করব। আজকে আমরা খুব মজার এবং নতুন টপিক একটি শুরু করব, যেটা তোমরা অনেকেই শুনেছো এই টপিকের নাম। তবে টপিকের নাম বা শিরোনামের নাম শুরু হওয়ার আগে আমরা কিছু ছবি দেখব, ঠিক আছে? ছবি দেখার পর আমরা বের করার চেষ্টা করব আসলে আজকে আমরা কি পড়ব। তাহলে শিক্ষার্থী, চলো আমরা আমাদের মূল পাঠদানে যাব। দেখতে পাচ্ছ শিক্ষার্থী, এখানে একটি সুন্দর একটি ছবি দেখা যাচ্ছে। তোমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করলেই দেখতে পারবা যে ছবিটি স্থির আছে নাকি ছবিটি মুভ করছে, গতিশীল আছে। তোমরা একটু দেখো, অনেক মনোযোগ দিয়ে ছবিটি দেখতে হবে। দেখবে যে ছবিটি স্থির নেই, হ্যাঁ, ছবিটি মুভ করছে। কিন্তু আসলে কি ছবিটি স্থির না? ছবিটা কিন্তু একটা স্টিল পিকচার, কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখলে তোমরা দেখতে পারবা যে ছবিটি মুভ করছে। এরকম আরও কিছু ছবি তোমাদেরকে আমি দেখাতে চাই। একটু দেখো, দেখো এই ছবিটি দেখো। এই ছবিটিকেও যখন তোমরা তাকাবে, তোমাদের খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। তখন তোমরা দেখবা যে ছবিটি একটু হলেও নড়াচড়া করছে, মুভ করছে। এরকম আমি কিছু ছবি তোমাদের দেখাচ্ছি পরপর, তোমরা একটু মনোযোগ দাও, খুব মনোযোগ দিবে। একদম খুব মনোযোগ দিয়ে স্ক্রিনের দিকে যদি 30 সেকেন্ড তাকিয়ে থাকো, আপনা আপনি মনে হবে যে ছবিটি মুভ করছে। পরবর্তীতে দেখো, এই ছবিটিও দেখো, মনে হচ্ছে মাঝখানে যে বৃত্ত অংশটি এটি কিন্তু মুভ করছে, তাই না? খুব মনোযোগ দিয়ে দেখবা, তাহলে কিন্তু মনে হবে যে ছবিটি মুভ করছে। আমি কিন্তু এখান থেকে সাইড দিয়েই দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে সেই মাঝখানের বৃত্তটি ঘুরছে। আচ্ছা, এগুলো কিন্তু সবই স্থির চিত্র, কিন্তু কেন মনে হচ্ছে যে এই ছবিগুলো বা ছবির কিছু অংশ নড়াচড়া করছে? কেন মনে হচ্ছে বলতে পারবা? আসলে এটার একটি নাম আছে, যেটা তোমরা খুব ভালোভাবে জানো। জানো এটার নাম কি? তার আগে আরও কিছু, এতক্ষণ তো দেখালাম তোমার ডিজাইন কিছু, এবার দেখো একটি ছবি। এখানে কি আছে ছবিতে দেখতে পাচ্ছ? এখানে আছে একটা ফুল, একটা প্রজাপতি, একটা ফুলের গাছের মতো, তাই না? আবার তুমি খুব মনোযোগ দিয়ে দেখো, এই ছবিটির আরেকটি অর্থ দেখা যাবে। এখানে কি দেখা যাচ্ছে? একটি মেয়ের মুখ, তার চোখ, তার নাক, তার ঠোঁট, তাই না? তার পাশে একটি ফুল। কি তোমরা কি সবাই একইভাবে দেখতে পাচ্ছ দুই রকম বিষয়? আচ্ছা, আরেকটি ছবি দেখি, দেখো মজার না? এখানেও কিন্তু এটি একটি দৃশ্য, কিন্তু এই দৃশ্যের মধ্যেই দেখো অনেক কিছু রয়েছে। তোমরা একটু মনোযোগ দাও। এখানে একজনের ছবি আছে, সেই ছবিটা একজন বিখ্যাত মানুষের, কিন্তু তারপরও তার সাথে আবার দেখবা যে অনেক কিছু, কি দেখো, অনেক কিছু মুভ করছে। অনেক ধরনের ক্রাইটেরিয়া আছে, অনেকগুলো ফেস আছে। তোমরা গুনে গুনে আমাকে বলবা কি কি দেখতে পাচ্ছ। আচ্ছা, এই ছবিগুলো দেখো, একই ছবি কিন্তু অনেকগুলো অর্থ বহন করে। এখানে যেমন এটি একটি দৃশ্য, আবার এর ভিতর অনেকগুলো ছবি, মানুষের বা জীবজন্তুর ছবিও আছে, তাই না? তো একই ছবি যখন অনেকগুলো অর্থ বহন করে এবং বাস্তবে নেই, সেটাকে আমরা দেখছি এরকম,
যে দেখো বাস্তবে দেখা যাচ্ছে একটু আগে যে ছবিগুলো দেখালাম স্থির চিত্র, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সেটি নড়ছে, মনে হচ্ছে যে ছবিটা স্থির হলো, ছবিটা নড়ছে। আর একটা ছবি দেখি, তাহলে এতক্ষণ যে ছবিগুলো দেখলাম এটা একটি ক্রাইটেরিয়া, এইটার নাম হচ্ছে অধ্যাস বা ইলিউশন। হ্যাঁ, ইলিউশন কি জিনিস, যে বাস্তবে আছে কিন্তু আমরা সেটা ভুলভাবে দেখি। ঠিক আছে, যেমন ওই ছবিগুলো মুভ করছে না কিন্তু আমরা মুভ দেখছি, একটা ছবি বিভিন্ন ধরনের ভাবে দেখাচ্ছে। এবার এটা দেখো, এটার আরেকটা নাম আছে, এখানে দেখা যাচ্ছে যে একটা মানুষ বসে আছে, আশেপাশে সবাই তার দিকে তাকিয়ে আছে বা তাকে উদ্দেশ্য করে কথা বলছে। তো এই ধরনের মানুষের কিছু একাকিত্ব থেকে কিছু মানসিক প্রবলেম বা অবস্থা দেখা যায়, যে যেমন তারা মনে করে যে আমাকে নিয়ে সবাই কথা বলছে, আমার নামে কোনো কিছু ছড়াচ্ছে বা আমাকে বিপদের সম্মুখীন করবে, সহজে কাউকে বিশ্বাস করতে পারে না, মানুষের সাথে মিশতে চায় না, একা থাকতে পছন্দ করে। এরকম একা থাকতে থাকতে সে কল্পনার জগতে চলে যায়, অনেক অবাস্তব অনেক কিছু দেখে এবং এটা এক পর্যায়ে খুব সিরিয়াস পর্যায়ে চলে যায়, তখন চিকিৎসার প্রয়োজন হয়। হ্যাঁ, মানসিক অবস্থা অনেক বেশি বিপর্যস্ত হয়ে যায়। তো এই অবস্থার একটি নাম আছে, সেটি হচ্ছে হ্যালুসিনেশন। হ্যাঁ, তাহলে ইলিউশন এবং হ্যালুসিনেশন এটি আসলে আজকে আমাদের পড়ার টপিক, ইলিউশন এবং হ্যালুসিনেশন, যেটার বাংলা হচ্ছে, ইলিউশনের বাংলা হচ্ছে অধ্যাস এবং হ্যালুসিনেশনের বাংলা হচ্ছে অলীক প্রত্যক্ষণ বা অলীক বীক্ষণ। এটি তোমাদের যোগেন্দ্র স্যারের বইয়ে 232 পৃষ্ঠায় রয়েছে। আশা করি তোমরা সবাই বইটি সামনে রেখেছো এবং আমার সাথে সাথে বইয়ের পাতা খুলেছো, যে এটি হচ্ছে তোমার আজকের পড়ার টপিক। তাহলে চলে যাও আজকে আমাদের শিখন ফল দেখে নিই। আজকে আমরা কি কি শিখবো। আজকে আমরা ইলিউশন এবং হ্যালুসিনেশন কি সেটা বুঝবো। আমরা তারপরে আমরা ইলিউশনের বা অধ্যাসের প্রকারভেদগুলো পড়বো এবং আমরা এই দুটির মধ্যে কি মিল আছে এবং কি অমিল আছে, তার মানে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, এই জিনিসটা পড়ব। তাহলে চলো শিক্ষার্থী, আমরা এখন আমাদের শিখন ফলে, মূল শিখন ফল যেটি প্রথমে আছে, আমরা দুটি সংজ্ঞা দেখে আসি, তারপরে আমরা ধারাবাহিকভাবে যাব। ঠিক আছে, চলো তাহলে আমরা আমাদের মূল পাঠদানে চলে যাই। শিক্ষার্থীরা, আমরা এখন সরাসরি আমাদের শিখন ফলে চলে যাচ্ছি। প্রথমে যে অধ্যাস বা ইলিউশন কাকে বলে। তোমরা জানো যে উদ্দীপক কোনো বিষয় বা বস্তু, এই প্রতি প্রাণীর যে প্রাথমিক বা প্রতিক্রিয়া সেটা আমরা সবাই জানি, সেন্সেশন বা সংবেদন, এবং এটাকে যখন আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি তখন হয়ে যায় প্রত্যক্ষণ, তাই তো? কিন্তু এই ব্যাখ্যা করতে যেয়ে আমরা অনেক সময় সঠিক ব্যাখ্যা দিই না, ভুলভাবে সেটাকে ব্যাখ্যা করি। এই যে ভুলভাবে ব্যাখ্যা করি, এটাই আসলে ইলিউশন। ওই যে প্রথমে যে ছবিগুলো দেখালাম বা এখনই যে স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছ, এটিও তুমি খুব মনোযোগ দিয়ে দেখলে দেখবা যে এটিও মুভ করছে, যদিও এটি একটি স্থির চিত্র। তাহলে আসলে বাস্তবে আছে একটা স্থির চিত্র, কিন্তু আমরা এটাকে কিভাবে দেখছি, যে ভুলভাবে প্রত্যক্ষণ করছি, ভ্রান্তভাবে দেখছি, এটি হচ্ছে ইলিউশন। ঠিক আছে, তাহলে আমরা যদি স্ক্রিনের কথা আসি, দেখো উদ্দীপকের প্রতি প্রাণীর প্রাথমিক প্রতিক্রিয়া হচ্ছে চেতনা বা প্রতিক্রিয়া সংবেদন, সংবেদনের যথার্থ অর্থগত ব্যাখ্যা হচ্ছে প্রত্যক্ষণ, এবং প্রত্যক্ষণের এই ব্যাখ্যায় যখন যথার্থ না হয়ে ত্রুটিপূর্ণ হবে বা ভ্রান্ত হবে বা ভুলভাবে ব্যাখ্যা করা হবে, তখন সেটাকে বলা হয় অধ্যাস বা ভ্রান্ত প্রত্যক্ষণ বা ইলিউশন। অর্থাৎ খুব সংক্ষেপে যে কথাটি লেখা আছে, এটাই তোমরা জ্ঞানমূলক প্রশ্নের উত্তর লিখবে 1 নম্বরের জন্য, যে কোনো বাস্তব উদ্দীপককে ভ্রান্তভাবে বা ভুলভাবে প্রত্যক্ষণ করা বা দেখাকে বলা হচ্ছে ইলিউশন। সহজ, খুব ইজি, এবং এই টপিকগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা তাহলে চলো এরপর আমরা একটি মনোবিজ্ঞানের সংজ্ঞা দেখি। মনোবিজ্ঞানী ক্রাইডার এবং তার সহযোগীরা 1983 সালে যেটি বলেছেন, যে আমাদের একটি বস্তুর প্রত্যক্ষণ যখন বস্তুটির কি সত্যিকার আকৃতিগত বৈশিষ্ট্যের সাথে মিলে না। তার মানে কি, যে আমরা যখন কোনো একটি বস্তু দেখি প্রত্যক্ষণ বা দেখি, তখন সেটা যে জেনুইন যে সাইজটা, সেটার সাথে আমাদের দেখার বিষয়টা মিলে না। ঠিক আছে, আকৃতি যেটা আছে আমরা সেটাকে সেইভাবে না দেখে ভুলভাবে দেখছি, এটি আসলে ইলিউশন। যেমন এই ছবিটি দেখো, এটিও একটি স্থির চিত্র, কিন্তু খুব মনোযোগ দিয়ে 30 সেকেন্ড 1 মিনিট দেখলেও দেখবা মুভ করবে। তবে হ্যাঁ, মুভ কিন্তু স্বাভাবিক মানুষের ক্ষেত্রে করবেই। যাদের ক্ষেত্রে স্থির চিত্রগুলো মুভ করছে না, এই ধরনের ইলিউশন রিলেটেড চিত্র, তাদের কিন্তু একটু বলতে হবে যে তাদের মধ্যে অস্থিরতা বা একটু হলেও প্রবলেম আছে, তারা
আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে, আমি তাদেরকে অবশ্যই তাদের সাথে কথা বলবো। খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, অস্থির হয়ে দেখা যাবে না, ঠিক আছে? তার মানে তাদের মধ্যে মনোযোগের অভাব রয়েছে। ঠিক আছে, তাহলে এই ছিল অধ্যাস। এরপর আমরা চলে যাই, দেখো অধ্যাসে কিছু শ্রেণী বিভাগ আছে, আমরা সেখানে যাব। অধ্যাসে 5টি শ্রেণী বিভাগ, যেমন ধরো জ্যামিতিক অধ্যাস, গতি অধ্যাস, চান্দ্র অধ্যাস, প্রাকৃতিক অধ্যাস এবং আছে হচ্ছে শারীরবৃত্তীয় অধ্যাস। তাহলে অধ্যাসের আমরা এখন শ্রেণী বিভাগে যাব, পরবর্তীতে আমরা অলিক প্রত্যক্ষণের সংজ্ঞা পড়ব। তাহলে কত ধরনের অধ্যাস থাকতে পারে বা কতভাবে আমরা ভুলভাবে দেখি, সেটি হচ্ছে এই 5 রকম। তাহলে প্রথমেই আমরা চলে যাব জ্যামিতিক অধ্যাসে। ঠিক আছে, দেখো শিক্ষার্থী, জ্যামিতিক অধ্যাস এখান থেকে বোঝা যাচ্ছে যে অঙ্কের বিষয় রিলেটেড জ্যামিতিক বিষয়গুলো তোমরা এই ছবিতে দেখলেই বুঝতে পারছো। উপরে যে চিহ্নটি আছে এটি একটি হচ্ছে তীর চিহ্নিত, এটি পালক চিহ্নিত রেখা। হ্যাঁ, তো এখানে কিন্তু দেখো প্রথমে দেখেই মানে খালি চোখে হয়তো মনে হতে পারে যে তীর চিহ্নিত রেখাটি নিচের পালক চিহ্নিত রেখাটির চেয়ে ছোট এবং পালক চিহ্নিত রেখাটি হচ্ছে বড়। ঠিক আছে, কিন্তু আসলে কি তাই? দেখো পরের ছবিতে বা ওই ছবিটির নিচেই দেখো যে আসলে রেখা কিন্তু সবগুলোই সমান। তাহলে এটাও কিন্তু একটা ভুলভাবে দেখা, তাই না? এইটা যে রেখা দুইটা সমান, একটা তীর চিহ্নিত এবং এটি পালক চিহ্নিত রেখা, এটি মনোবিজ্ঞানী মুলার লায়ার করেছেন। হ্যাঁ, এটি গবেষণা করে ওনারা প্রমাণ করেছেন। এর জন্য এই ধরনের অধ্যাসকে মুলার লায়ার ভ্রান্ত অধ্যাস বলা হয়। এই নিয়ে তোমরা পরবর্তীতে একটি ব্যবহারিক ক্লাসও করবে, এটা তোমরা হাতে কলমেই দেখতে পারবে যে আসলে দুটি রেখা আপাত দৃষ্টিতে কম বেশি মনে হলেও দুটি রেখা আসলে সমান। হ্যাঁ, এটাকেই আসলে বলে জ্যামিতিক অধ্যাস, যেখানে ধরো কোণ, এই ধরনের বিভিন্ন ধরনের বিষয়গুলো, রেখা, এগুলো রিলেটেড বিষয় রয়েছে। তাহলে আরেকটি বিষয় দেখি, দেখো আরেকটি ছবি, এটাও প্রথমটা মুলার লায়ার, কিন্তু পরবর্তীটা দেখো একটি ঘরে তোমার কোণাটা দেখো তুমি, যে একটা ঘরের কোণা আর জানলার কোণা, এই দুইটা কিন্তু আপাত দৃষ্টিতে সমান দেখাচ্ছে না, কিন্তু এই দুইটা আসলেই সমান। ঠিক আছে, তোমরা দেখো এগুলো হচ্ছে মজার, এগুলো কিন্তু ইলিউশন। হ্যাঁ, যে দেখে মনে হচ্ছে যে সমান না, কিন্তু আসলে দুটি সমান। আচ্ছা, পরবর্তী ছবিতে যাই। এরপরে আমরা চলে আসি গতি অধ্যাস। ঠিক আছে, গতি অধ্যাস মানে কি বোঝাচ্ছে? মুভমেন্ট না, মানে গতি, মানে গতিশীল, মানে চলমান, এগুলো হচ্ছে গতি অধ্যাস। তো আমরা এই ছবিটা দেখে কি বুঝছি? যে যেটা আসলে স্থির না, যেটা গতিশীল, সেটি আসলে গতি অধ্যাস। এখানে যে ছবিতে দেখা যাচ্ছে, এই ছবিটা যে বিয়ে বাড়ির হচ্ছে লাইটিং কিন্তু মানে যখন বিয়ে বাড়িটাকে এভাবে লাইটিং করা হয়, এগুলো যখন মুভ করে, হ্যাঁ, তখন মনে হয় না যে লাইটটা মুভ করছে, আসলে তা না। এই ধরনের ঘটনাকে একটা নাম আছে, যেটা নাম হচ্ছে ফাই ঘটনা। যে নর্মালি মনে হয় যে বিয়ে বাড়ির যে লাইটটি সেটি মুভ করছে, তাই না? যে একটা থেকে একটা লাইটে যে যায়। আমরা একটু মুভিং পিকচার দেখি, তাহলে তোমরা বিষয়টি বুঝতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ, এটি বলছি যে এটা আসলে কিন্তু বিয়ে বাড়ির সেই লাইটের মতো, যে লাইটিংটা যাচ্ছে একটা থেকে একটা, আসলে কিন্তু বিষয়টা তা না। এটা কিন্তু লাইটটা একই জায়গায় আছে, কিন্তু আমরা কিন্তু দেখে মনে করছি যে এটি মুভ করছে। তো এটাই আসলে গতি অধ্যাস। এরকম আরো কিছু লাইটিং তোমাদের আমি দেখাতে চাই। এটাও একটি মুভিং পিকচার, এবং এই লাইটগুলো, এই মাঝখানে লাইটটা কিন্তু মুভ করছে। খুব মনোযোগ দিয়ে দেখলে তোমরা দেখতে পারবা যে এই লাইটটি মুভ করছে। দেখো এই জায়গাগুলো, এই যে এই গোলটা, এই জায়গাগুলো, নিচে এই লাইটিংগুলো সবগুলোই কিন্তু মুভ করছে, তোমরা যদি মনোযোগ দিয়ে একটু দেখো। ঠিক আছে, আরেকটা দেখাই। হ্যাঁ, সব কাছাকাছি। ঠিক আছে, দেখো এটাও এই বিয়ে বাড়ি সেই লাইটিং এর কথাই বলছি। আসলে এগুলো এত সুন্দর, তোমরা যখন সার্চ দিবা এরকম গতি অধ্যাস লিখে দেখবে, এরকম অনেক হাজার হাজার ছবি চলে আসবে, এবং এগুলো খুবই মজার, যে এটাকেই আসলে ফাই ঘটনা বলে, মনে রাখবা। হ্যাঁ, গতি অধ্যাস মানে এটা ফাই ঘটনা উদাহরণ। এছাড়া আরো উদাহরণ হতে পারে, যেমন তুমি যখন বাসে যাও বা লং জার্নিতে, গাড়িতে, ট্রেনে যাও, তখন কিন্তু ট্রেনে বলো, বাসে বলো, ওই জানালা দিয়ে যাচ্ছ, মনে হচ্ছে না যে আমার সাথে সাথে গাছগুলো চলছে, আমার সাথে সাথে আকাশ চলছে, আমার সাথে সাথে দোকানগুলো চলছে। হ্যাঁ, তো এই জিনিসটাই, যে ওগুলোকে আসলেই চলছে তোমার সাথে বা মুভ করছে না, কিন্তু এটাকেই বলে হচ্ছে ফাই ঘটনা, এবং এটিই হচ্ছে গতি অধ্যাস। যে তোমার সাথে সাথে গতিশীল বস্তু, মনে হচ্ছে যে আমার সাথে বস্তুগুলো গতিশীল হয়ে গেছে, তুমিও চলছো, তোমার সাথে সাথে সব চলছে, আসলে তা না। ঠিক আছে, তাহলে এই গেল গতি অধ্যাস। পরবর্তী অধ্যাসে চলে যাই। পরবর্তী অধ্যাসের নাম হচ্ছে চান্দ্র অধ্যাস। চান্দ্র অধ্যাস মানে যেটা চাঁদের সাথে রিলেটেড, তাই না? নর্মালি যখন চাঁদ ওঠে, তোমরা
ছাদে যাও বা বারান্দা বা জানলা দিয়ে, রুমের জানালা দিয়ে যদি দেখো, অনেক সময় তোমার মনে হবে কি চারটা অনেক কাছে। হ্যাঁ, ছাদে গেলে বিশেষ করে কিন্তু মনে হয় যে ছাদে গেলে চারটাকে আমি খুব সহজে, আরও কিছু মইটই লাগে, আমি চারটাকে ধরতে পারবো, তাই না? আসলে চাঁদ অর্থাৎ সেটাই, যে তোমার এই দিগন্তের যে জায়গা, এখান থেকে উপরের চারটাকে তোমার কি মনে হবে? অনেক বড় মনে হয়। ঠিক আছে, দিগন্তের আকাশের চেয়ে যে আকাশ হচ্ছে আমার কাছে চাঁদ বড় মনে হচ্ছে, তাই না? তো এইরকম একটা দেখো ছবি, এরকমই আর একটা, এরকম অনেক ছবি দেখো। এই দেখো চাঁদ মনে হচ্ছে অনেক বড়, আসলে কি তাই? এটাই চাঁদ অধ্যাস, যে এটাকে আমরা ভুলভাবে দেখছি। চাঁদ তো এত কাছে নাই, এত বড় নয়, কিন্তু এটাকে তোমার মনে হচ্ছে কত কাছে, চাইলেই ধরা সম্ভব ওই পানি দিয়ে। আরটা দেখো যেটা বলছিলাম, যে আমরা চাইলেই যাই চাঁদটাকে ধরতে পারি না মই দিয়ে উঠে। আদৌ কি সম্ভব মই দিয়ে উঠে চাঁদ ধরা? সম্ভব না, কিন্তু মনে হয় কি আমরা অনেক কাছে, আমরা এটাকে ধরতে পারবো, তাই না? এটাকে বলে চাঁদ অধ্যাস। হ্যাঁ, দিগন্তের চাঁদ অনেক বড় মনে হচ্ছে। আচ্ছা, এই দেখো সুন্দর ছবিগুলো, এত ভালো লাগছে আমার, এই জন্য আমি সবগুলোই রাখার চেষ্টা করেছি। আচ্ছা, এর পরবর্তী অধ্যাসটা অনেক ইন্টারেস্টিং, প্রাকৃতিক অধ্যাস। দেখো তো এই ছবিটা দেখে প্রাকৃতিক অধ্যাস একটু হলেও বুঝতে পারো কিনা? একটা কয়েন বা পয়সাকে যদি আমি একটা ছোট সাইজ থাকে, এটাকে যখন তুমি পানি ভর্তি গ্লাসে ফেলে দিবে, তখন দেখবে যে বড় লাগছে, তাই না? কয়েনের আসলে অরিজিনাল সাইজ কিন্তু এটা না, কিন্তু পানির মধ্যে ফেলে দিলে এটাকে বড় দেখা যায়। এবং এটা কি সবাই একই রকম দেখবে, কেউ কি কম বেশি দেখবে? দেখবে না। এটি হচ্ছে প্রাকৃতিক অধ্যাস। ন্যাচারালি সবাই একইভাবে এটি প্রত্যক্ষ করবে। সেম এইভাবে একটা মুদ্রা যেভাবে গ্লাসে ফেলছো, অথবা ধরো ইজি, যে যদি একটা, এই যে দেখো এই পেন্সিলটা বলো বা স্ট্রটা বলো, এগুলা কি আসলে কি বাঁকা? কিন্তু যখনই এটা তুমি পানিতে ঢুকাবে, বা এরকম অর্ধ পানি ভরা বালতিতে যদি তুমি এটা লাঠি স্থাপন করো, এই সেম জিনিসই কিন্তু দেখতে পারবা। তাহলে এগুলো সব হচ্ছে প্রাকৃতিক, এটা ন্যাচারাল, এটা নর্মালি হবে, জিনিসটা বাঁকা না, তারপর আমরা বাঁকাভাবে দেখছি। স্ট্রটা কিন্তু বাঁকা না, কিন্তু পানির মধ্যে দিলে বাঁকাভাবে দেখছি। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রাকৃতিক অধ্যাস। তোমরা শুধু উদাহরণগুলো মনে রাখবে, এখানে কিন্তু তেমন কিছুই লিখতে হবে না, তোমাদের বইও কিন্তু 2-3 লাইন করেই আছে, উদাহরণগুলো মনে রাখবা, উদাহরণগুলো লিখবা। আচ্ছা, এর পরবর্তী যে অধ্যাস, সেটা মজার, সেটা হচ্ছে শারীরবৃত্তীয় অধ্যাস, শরীর রিলেটেড অধ্যাস। হ্যাঁ, ফিজিক্যালি, তার মানে কি, যে তুমি যদি প্রথমে খুবই মিষ্টি টিষ্টি খাও, হ্যাঁ ধর আমি আজকে একটা মিষ্টি খেলাম, খুব ভালো লাগলো, কিছুক্ষণ পরই আমি মিষ্টি খাওয়ার পর কি খেলাম, কিছুক্ষণ পরেই আমি কি খেলাম? চা খেলাম। ঠিক আছে, এখন তুমি বলো, চায়ের তুমি তখন 2 চামচ বলো বা 4 চামচ বলো, অনেক চিনি দিলা, কিন্তু তোমার কি সেই চাটা কি মানে মানে মিষ্টি লাগবে, ঠিক লাগবে, না পানসে লাগবে? বলো। অবশ্যই না। যখনই তুমি চিনি খাবা বা মিষ্টি জাতীয় জিনিস খাবা, তারপরে যদি তুমি চা খাও বা মানে যে কোনো কফি খাও যেগুলোতে চিনি দেওয়া আছে, তখন সেই চিনিটা তুমি ফিল করতে পারবে না, সেটা পানসে লাগবে। এটি হচ্ছে শারীরিক অধ্যাস, এবং এটি সবার ক্ষেত্রেই ঘটবে। স্বাভাবিক মানুষ যদি হয়, সবার ক্ষেত্রেই সেটি ঘটবে। তাহলে এই আসলে ছিল তোমাদের অধ্যাস এবং তার প্রকারভেদ। শিক্ষার্থী, এরপরে আমরা চলে যাব হ্যালুসিনেশনে। ঠিক আছে শিক্ষার্থী, তাহলে চলো এখন আমরা হ্যালুসিনেশন বা অলীক বীক্ষণ বা অলীক প্রত্যক্ষণ নিয়ে কথা বলবো। শিক্ষার্থীরা, এবার আমরা যেটি শুরু করব সেটি হচ্ছে হ্যালুসিনেশন, বা বাংলায় বলে অলীক বীক্ষণ বা অলীক প্রত্যক্ষণ। প্রথমে আমরা সংজ্ঞায় চলে যাই। হ্যালুসিনেশন কি? তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ছবি, না? ছবিটাতে কি দেখা যাচ্ছে? যে একটা মেয়ে ভয় পাচ্ছে। কাকে ভয় পাচ্ছে? ও মনে করছে ভূতের ভয় পাচ্ছে। আমরা বাচ্চাকালে বলে, আমার ছোট যে মেয়েটা আছে, সে কি বলে জানো? সে বলে মামদো, মামদো। এটার নাম হচ্ছে মামদো, বুঝছো? এটা হচ্ছে ভূত। আসলে কি পৃথিবীতে ভূত বলে কিছু আছে? নাই। তবে বাচ্চারা অনেক সময় দেখা যায় যে মুভি দেখলেও তারপরে সেটা নিয়ে ভয় পায়, ঠিক আছে? কিন্তু আসলে বাস্তবে সেটা নাই, কিন্তু সে দেখছে যে ভূত দেখা যাচ্ছে। যদি কেউ এরকম ভূত দেখে, যে হ্যাঁ সত্যি সত্যি সে ফিল করে যে ভূতটা তার সামনেই আছে এবং সেইভাবে ভয় পায়, তাহলে কিন্তু, যদি সে সরাসরি মনে করে যে আমি দেখছি এবং সেই বিশ্বাস নিয়ে থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে মানসিকভাবে সমস্যাগ্রস্তভাবে তাকে ধরা হবে, মানসিকভাবে বিকারগ্রস্ত ধরা হবে। ঠিক আছে, তার মানে কি? অলীক প্রত্যক্ষণ কি জানো? অলীক প্রত্যক্ষণ হচ্ছে যেটা বাস্তবে নাই। অধ্যাস ছিল যে বাস্তবে ছিল কিন্তু ভুলভাবে দেখছি, কিন্তু অলীক হচ্ছে যে যেটি বাস্তবে নাই তাও সেটিকে দেখছি, তাও সেটিকে প্রত্যক্ষণ করছি। এই ধরনের প্রত্যক্ষণ হচ্ছে অলীক বীক্ষণ বা অলীক প্রত্যক্ষণ। তার মানে লাস্ট 2টি লাইন বিশেষ করে দেখো, অবাস্তব উদ্দীপকের প্রতি প্রত্যক্ষণই হচ্ছে অলীক প্রত্যক্ষণ।
বাস্তবে যেটা নাই। যেমন আমি একটা ছোট্ট একটা উদাহরণ যদি দিই, যে যদি আমি ধরো গ্রামের রাস্তায় আমি কবরস্থান পাশ দিয়ে রাত 12টার সময় হেঁটে যাচ্ছি, তো স্বাভাবিকভাবে আমি কিন্তু ভয় পাবো। কিন্তু আমি যদি মনে করি যে হাঁটতে হাঁটতে আমার সামনে একটা সাদা কাপড় পরিহিত কোনো মানুষ দাঁড়িয়ে নাচছে, বা ওইটা দেখে আমার শিওর যে আমি তাকে দেখতে পাচ্ছি, বা সে আমার কানের কাছে এসে ফিসি ফিসি করে কোনো কথা বলছে, এবং এটা আমি ধরেই নিয়েছি যে আমি দেখেছি, এবং আমি প্রতিদিন ওই একই জিনিস দেখে একই জিনিস কল্পনা করি, ঘুমের মধ্যে হোক, ওই কবরস্থান পাশ দিয়ে আসতে হলেই হোক, এই যে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে এক ধরনের ইমব্যালেন্স। এবং এইভাবে চিন্তা করতে করতে একসময় সেই জগতেই চলে যায়, এবং ওখান থেকে সে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যাবে, সে সব জায়গায় তখন তা দেখতে পারবে। তো এটি আসলে সিরিয়াসভাবে তারা মানসিকভাবে রোগী হয়ে যায়, তখন তাদের কিন্তু চিকিৎসার প্রয়োজন হয়। তো হ্যালুসিনেশন তারাই যারা স্বাভাবিক ব্যক্তি না, যারা মানসিকভাবে বিকারগ্রস্ত, স্বাভাবিক ব্যক্তিদের মধ্যে হ্যালুসিনেশন হয় না। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে সংজ্ঞা। এরপর দেখো একটি ছবি দেখায়, যে এই ছবিতে কি দেখা যাচ্ছে, যে সে একা একা আছে এবং খুব মন খারাপ করা অবস্থায় আছে। আসলে বেসিক্যালি কিছু মানুষ আছে যে এরা একা থাকতে থাকতে এত বেশি ইনভলভ হয়ে যায় নিজের জগতের সাথে, তারপরে তারা কারোর সাথে সহজে মিশতে থাকে না, পারে না বা চায় না। এই একাকিত্ব থেকে আস্তে আস্তে তার ভিতরে নিজের জগতের মধ্যে সে মানুষের সাথে কথা বলে, তাদেরকে দেখে, কল্পনার মানুষ তৈরি করে ফেলে, তাদের সাথে কথা বলে, মিশে, বাইরে কারোর সাথে মিশে না, মনে করে বাইরে সবাই তার শত্রু, সবাই তার নামে উল্টাপাল্টা বলছে, তার নামে সমালোচনা করছে, তার বিপদ করার চেষ্টা করছে। এই জিনিসগুলোই হচ্ছে আসলে এক ধরনের মানসিক রোগ, এবং এটি একটি নামও আছে শিক্ষার্থী, জানো এটির নাম কি? এটির একটি নাম আছে, আমি একটু পরেই বলছি নামটি। আর এটি দেখো এরকম রাতের বেলা অনেকে কিন্তু নাইট হ্যালুসিনেশন আছে, যে রাতের বেলা ভয়ে ঘুমাতে পারে না, সেটা ভূতের ভয় হোক, যে কোনো ছায়া হোক, যে কোনো কিছুর ভয়ে কিন্তু এটা সিরিয়াসলি রাতের বেলা অনেকে ঘুমাতে পারে না, এবং না ঘুমাতে ঘুমাতে ওখান থেকে একটি মানসিক রোগী হয়ে যায়। যে কথাটি বলছিলাম ভুলভাবে, যে বলছিলাম যে আরেকজন মানুষকে সে খুবই মানে একা থাকতে থাকতে একজনের সাথে কথা বলে, গায়েবী আওয়াজ শুনে, হ্যাঁ, যে সে কেউ নাই কিন্তু মনে হচ্ছে তাকে কেউ কিছু বলছে, বা ধরো এক কথায় মানে মোট কথা যে সে স্বাভাবিক রকম আচরণ করে না, কারোর সাথে দেখতে পারে না, এই ধরনের যে মানসিক রোগ, তার নাম হচ্ছে সিজোফ্রেনিয়া। তোমরা এখানে দেখতে পাচ্ছ সিজোফ্রেনিয়ার কিছু সিমটম আছে, যেমন প্রথমে আছে দেখো হিয়ারিং ভয়েস, তার মানে গায়েবী আওয়াজ শুনে, হ্যাঁ, কেউ কিন্তু কথা বলছে না, সে একজনের সাথে কথা বলেই যাচ্ছে, সাথে কেউ নেই, সামনে কেউ নেই। ঠিক আছে, এরকম একটি বাংলা নাটক আমি দেখেছিলাম, যে নায়ক একটা চরিত্র বানিয়ে ফেলেছে, সেটার একটি ছবি এঁকেছে একজন চিত্রকর সে, এবং সেই ছবির সাথে সে কথা বলে, সেই মেয়েটাকে সে সবসময় সামনে দেখে, তার সাথে কথা বলছে, আসলে কিন্তু ওখানে কেউই নেই। ঠিক আছে, কিন্তু সে জানে যে তার সাথে সে আছে। এটি হচ্ছে হিয়ারিং ভয়েস, গায়েবী আওয়াজ শোনা বা দেখা, এরকম হ্যালুসিনেশনগুলো। ফিলিং অফ বিং পারসিকিউটেড, এই জিনিসগুলো হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে সিজোফ্রেনিয়া সিমটম বলে, হ্যাঁ, যে যেখানে তোমার সব কিছুর মধ্যে তোমার মধ্যে আবেগ থাকবে না, তোমার মধ্যে যে কোনো কিছু নিয়ে খুব বড় ধরনের ভয় থাকবে, তারপরে ধরো কোনো কিছু আবেগীয় ইমোশনগুলো তুমি কন্ট্রোল করতে পারবে না, এই সব কিছুর যখন তোমার মধ্যে সিমটমগুলো দেখা যাবে এবং এটা অতিরিক্ত পর্যায়ে যাবে, তখনই কিন্তু এটা এক ধরনের মানসিক রোগ, এবং ওইটার নাম হচ্ছে সিজোফ্রেনিয়া। এটা আসলে খুবই মানে মানে কষ্টদায়ক একটি রোগ, বুঝছো, এবং এই সিজোফ্রেনিক ব্যক্তিরা সময় লাগে, অনেক সময় লাগে এদেরকে সুস্থ হতে। তো এই যে হ্যালুসিনেশন, এটাও এক ধরনের হ্যালুসিনেশন, গায়েবী আওয়াজ শোনা, অন্যের সাথে কথা বলা যেখানে কেউ নেই। এখানে দেখো দুটি ছবি যেটা দিয়েছি, এরা হচ্ছে, এদের মধ্যে ফোবিয়া আছে, ভয় আছে, এদের মধ্যে হ্যালুসিনেশন। এরা হচ্ছে যে মানুষের কথাকে ভয় পায়, জন্তু জানোয়ারের ফোবিয়া আছে, সেটা ভয় পায়, তারা মনে করে সবাই তার পিছে লেগে আছে, তারা মানুষের সাথে মিশে না, এই করতে করতে তাদের মধ্যে একটা অ্যাবনর্মাল আচরণ তৈরি হয়ে যায়। ঠিক আছে, তাহলে এগুলো ছিল হ্যালুসিনেশন, তার মানে বাস্তবে নেই কিন্তু সেটাকেই সে দেখছে এবং সেইভাবে সেটাকেই বিশ্বাস করছে, হ্যাঁ, এবং ওইভাবেই করতে করতে একসময় অস্বাভাবিক আচরণের মাধ্যমে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তাহলে এইবার এতক্ষণ আমরা পড়লাম অধ্যাস ও অলিক প্রত্যক্ষণ। এবার হ্যালুসিনেশন ও ইলুশনের বৈসাদৃশ্য আগে পড়বো, দেন আমরা মিলগুলো দেখবো কি কি পার্থক্য থাকতে পারে হ্যালুসিনেশন এবং ইলুশনে। প্রথম পার্থক্য অবশ্যই আমরা কি বলবো, প্রথম পার্থক্যে আমরা যাব সংজ্ঞা। যে আমরা জানি যে আমরা ছোটবেলা থেকে শিখেছি যে পার্থক্য করতে প্রথমে আমাদের সংজ্ঞা লিখতে হয়, যে কোনো বাস্তব উদ্দীপককে যখন আমি ভুলভাবে বা ভ্রান্তভাবে দেখছি সেটি হচ্ছে অধ্যাস, এবং যখন বাস্তবে নাই এমন উদ্দীপককে যখন আমরা দেখছি সেটি হচ্ছে অলিক প্রত্যক্ষণ। দ্বিতীয় তোমার পয়েন্টটি কি, যে সাধারণত স্বাভাবিক ও সুস্থ ব্যক্তির বেলায় ঘটে থাকে, যেটি বলছিলাম, কিন্তু অস্বাভাবিক যার মানে যারা মানসিকভাবে
ব্যাধিগ্রস্ত অথবা যারা অ্যাডিক্টেড যারা আছে মাদকাসক্ত, এই ধরনের ব্যক্তি বেলায় আসলে হ্যালুসিনেশনটা ঘটে। ঠিক আছে, এর পরবর্তী যে পয়েন্টটি আছে দেখো, পরবর্তী পয়েন্ট হচ্ছে যে সর্বদা একটি বাহ্যিক উদ্দীপক বিদ্যমান থাকে। এখানে বাহ্যিক উদ্দীপক থাকে না। বাহ্যিক মানে যেই উদ্দীপকটি বাইরে দিয়ে দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে একটি বিষয় বা বস্তু থাকবে, এরকম উদ্দীপক থাকবে যেটি দেখা যায়, কিন্তু সেটা কিন্তু হ্যালুসিনেশনের ক্ষেত্রে সেটা কিন্তু একমাত্র যে মানে ব্যক্তি, যে মানসিকভাবে বিকারগ্রস্ত ব্যক্তি, সেই একমাত্র দেখতে পায়। ওটা কিন্তু বাস্তবে সেই বিষয়টা বা যে উদ্দীপকটা এটা বাহ্যিকভাবে দেখা যায় না। তাহলে এটি একটি পার্থক্য। পরবর্তী পার্থক্যতে চলে যায়। হ্যালুসিনেশনটা কি হয়, অধ্যাসটা কি হয় বা ইলিউশনটা কি হয়, চোখ দিয়ে দেখি আমরা। বাস্তবে মানে তোমার মানে বাস্তব যে বস্তুগুলোকে, ওগুলোকে আমি চোখ দিয়ে দেখছি, হয়তো বা স্থির আছে সেটাকে স্থিরভাবে দেখছি না, তাহলে এটা দর্শনেন্দ্রিয়, চোখ দিয়ে দেখছি। কিন্তু অলিকের ক্ষেত্রে কি শুধু চোখ দিয়ে না, তুমি যে কান দিয়ে শুনছো, ঠিক আছে, বা তুমি কোনো একটু যে কোনো কিছু ক্ষেত্রে মানে অন্যান্য ইন্দ্রিয়ের ক্ষেত্রে কিন্তু তোমার হ্যালুসিনেশনটা কাজ করে বা অলিক প্রত্যক্ষণ কাজ করে। অধ্যাসটা শুধুমাত্র চোখ দিয়ে দেখা বা দর্শনেন্দ্রিয়র ক্ষেত্রে ঘটছে। পরবর্তী ঘটনা, এটি একটি দীর্ঘমেয়াদী, এটি একটি স্বল্পমেয়াদী। হ্যাঁ, যেটা আমরা সবাই ন্যাচারালি দেখছি এটি দীর্ঘমেয়াদী। তুমি যখন চা মিষ্টি খাওয়ার পর চা খাবে, পাঞ্চে লাগবে, এটা সারা জীবনই। তুমি একটা তোমার লাঠি যখন তুমি বালতিতে দিবে, এটা বাঁকা দেখাবে, এটা সবসময় দিবে, এটা দীর্ঘমেয়াদী। কিন্তু এটি স্বল্পমেয়াদী কেন? কারণ একজন অস্বাভাবিক ব্যক্তি বা মানসিক বিকারগ্রস্ত ব্যক্তিকে সহজে কি করা যায়, যে সারিয়ে তোলা সম্ভব চিকিৎসার মাধ্যমে। তাহলে এটি স্বল্পমেয়াদী ঘটনা। এরপরে আছে যে এটি সর্বজনীন, সবার মধ্যেই ঘটবে। একই ধরনের বস্তু সবার ক্ষেত্রে একই ধরনের অভ্যাসের সৃষ্টি করবে। চা মিষ্টি খেলে, চা খেলে বা কফি খেলে আমার পানসে লাগবে, ওই মিষ্টি একই ধরনের বস্তু সবার মধ্যে একই ধরনের ইলিউশন সৃষ্টি করবে। হ্যাঁ, এটা মনে রাখবে, এইটাই হচ্ছে ইলিউশন। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু হ্যালুসিনেশনের ক্ষেত্রে কিন্তু তা না। অলিক প্রত্যক্ষণের ক্ষেত্রে দেখো বিভিন্ন ব্যক্তিতে সাধারণত বিভিন্ন ধরনের অলিক প্রত্যক্ষ। কারো ধরো একা একা থাকতে থাকতে সেখান থেকে মানসিকভাবে সমস্যা, সে গায়ে আওয়াজ শুনে। কারো হয়তো বা হাইড্রোফোবিয়া আছে, সে উচ্চতাকে ভয় পায়, কারো অন্ধকারকে ভয় পায়। তো এইগুলো জিনিস থেকে, এই ফোবিয়াগুলো থেকেও অস্বাভাবিকতা আসতে পারে। কারোর মধ্যে সূচিবায়ু রোগ আছে, ওসিডি বলে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এই ধরনের বিভিন্ন ধরনের ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগের মাধ্যমে মানসিকভাবে অলিক বিক্ষণটা বিকারগ্রস্তভাবে দেখা যেতে পারে। পরবর্তী পয়েন্টে যাই। অবশ্যই অধ্যাস হচ্ছে বস্তু কেন্দ্রিক। মানে আমরা যে কোনো বিষয়ে বস্তু, এই যে আমি যেগুলো ছবি দেখালাম এগুলো বস্তু কেন্দ্রিক, কিন্তু অলিকটা কিন্তু ব্যক্তি কেন্দ্রিক, একজন মানুষের মধ্যে ঘটছে। ঠিক আছে, ওইটা বস্তু কেন্দ্রিক, যে কোনো বিষয়ের বস্তুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দর্শনেন্দ্রিয়, এটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক, একটা ব্যক্তির ক্ষেত্রে ঘটে। এটি একটি পার্থক্য। পরবর্তী পার্থক্যে যাচ্ছি। আচ্ছা, বিজ্ঞানসম্মতভাবে অধ্যাস পরিমাপ করা, অবশ্যই একটা বস্তু কেন্দ্রিক, যেটা বা বিজ্ঞানসম্মতভাবে কোনটা প্রমাণ করা সম্ভব, যেটা দেখা যায়। আর যেটার কোনো দেখার কোনো ইয়াই নেই, বাস্তবে যেটা দেখাই যাচ্ছে না, সেটা তুমি কিভাবে পরিমাপ করবা বিজ্ঞানসম্মতভাবে? সেহেতু হ্যালুসিনেশন বা অলিক বীক্ষণ তোমার পরিমাপ করা যাবে না সায়েন্টিফিক্যালি, কিন্তু ইলিউশন বা অধ্যাস যাবে। এই পয়েন্টে আগেও বলেছি যে একটি চিকিৎসার দ্বারা অবশ্যই পরিবর্তন করা যায়, যেটা বললাম অস্বাভাবিক ব্যক্তিদের ক্ষেত্রে। আর ইলিউশনের ক্ষেত্রে কোনো প্রবলেম নাই, এখানে চিকিৎসার কোনো বিষয় এখানে আসে না, কারণ এটা ন্যাচারাল, সবার ক্ষেত্রেই ঘটবে। 10 নম্বর পয়েন্টটা, যে একটি হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে এটা পরিমাপ, মানে এই বিষয়টিকে আমরা পরিমাণটা যে হচ্ছে আমরা যে ভুলভাবে দেখছি এটি কমানো সম্ভব। কিন্তু এখানে আসলে যেহেতু অস্বাভাবিক ব্যক্তিদের ক্ষেত্রে হয়, এখানে প্র্যাকটিসের কিছু নেই, বরঞ্চ আরও যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে। এই ছিল শিক্ষার্থী তোমাদের অধ্যাস এবং অলিকের পার্থক্য। এরপর আমরা একটু মিল দেখি। এতক্ষণ তো বৈসাদৃশ্য দেখলাম, একটু মিল দেখি। হ্যাঁ, আমরা একটু এগিয়ে যাই। আমরা এখন যাব মিলে। আচ্ছা, সাদৃশ্য মানে কি? মিলকরণ। এই দেখো কি সুইট, দুইটা টুইন বাচ্চা না, একই রকম। ওকে, তাহলে আমরা মিলকরণে আসি। যে দুটাই কিন্তু ভুল প্রত্যক্ষণ, তাই না? একটি বাস্তবে দেখছি, আরটি দেখছি না, কিন্তু দুটাই কিন্তু আমরা ভুলভাবেই দেখছি। আরটি মিল কি? যে দুটাই কি হচ্ছে, তো স্বাভাবিক ঘটনা থেকে আলাদা। নর্মাল যে ঘটনাগুলি ঘটে অবশ্যই সেখান থেকে একটু হলো দুই ক্ষেত্রেই আমরা আলাদাভাবেই দেখছি। ঠিক আছে, দুই ক্ষেত্রেই কল্পনা করছি বা দুই ক্ষেত্রেই বলছি। আমরা যখন একটা স্থির চিত্র দেখছি সেটাও অনেক মনোযোগ দিয়ে কল্পনা করে আমরা কিন্তু সেটাকে মুভিং দেখছি। আবার যে কোনো বাস্তবে নেই এরকম যে কোনো ব্যক্তি বিষয় সব কিছুই কিন্তু আমরা দেখছি ব্যক্তি কেন্দ্রিক বলেছি। এগুলো বাস্তবে নেই, এগুলোকে আমরা কল্পনা করি। আচ্ছা,
উভয়ের ক্ষেত্রে নির্ভুল জ্ঞান লাভ করা হয় না। অবশ্যই কোনো ক্ষেত্রেই কিন্তু তুমি একদম পুঙ্খানুপুঙ্খভাবে কি দেখলে বা কি শিখলে বা কি হলো এই বিষয়গুলো কিন্তু বলা সম্ভব না। তাহলে এই চারটি পয়েন্টগুলো খুব ইজি। এই চারটি হচ্ছে মিলকরণ, আর এর আগের স্লাইডে পূর্বের স্লাইডগুলো যে 10টি দেখেছো এটি হচ্ছে বৈসাদৃশ্য। তো এই ছিল অধ্যাস্য অলিকের সাদৃশ্য বৈসাদৃশ্য। তাহলে আশা করি আজকে কিন্তু আমরা আমাদের সম্পূর্ণ 3টি শিখন অধ্যাস অলিকের পার্থক্য এবং অধ্যাস এবং অলিকের মিল বা সাদৃশ্য এবং এদের সংজ্ঞা, এদের প্রকারভেদ অধ্যাসের পড়ে ফেলেছি। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা করবা। যদিও টপিক অনেক ইজি বাবা, তোমরা বইটা খুলে যদি একটু পড়ো তাহলেই তোমরা বুঝবা, এবং এই ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা খুব ইজিলি বিষয়গুলো বুঝতে পারবা। বিষয়টা আসলে অনেক ইজি, ঠিক আছে? তাহলে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আবারও বলছি আমাদের বিষয় গ্রুপে করবা, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদেরকে ফোন করবা, অথবা নিজ নিজ সেকশনে বিষয় শিক্ষককে অবশ্যই জিজ্ঞেস করবা। তাহলে চলো এখন আমরা একটু দেখি তুমি আর এতক্ষণ কি মনোযোগ দিয়ে শুনেছো। সবাই একটু খাতা কলম হাতে নাও বাবা, একটু লিখতে হবে। আজকে আমরা অল্প একটু ক্লাস ওয়ার্ক করবো। প্রথমেই তোমরা লিখবে, দেখো তো যে অধ্যাস কি। ঠিক আছে, এটি লিখে ফেলো। আমি জানি যে তোমরা খুবই ভালোভাবে এটি বলতে পারবা যে কি। এক্ষুনি খাতা কলম নিয়ে তোমাদেরকে আমি টাইম দিব, 1 মিনিটের মধ্যে তোমরা লিখে ফেলবে অধ্যাস কি বা ইলিউশন কি। খুব ইজি। এবং আমি তোমাদেরকে আমার সবচেয়ে বিষয় যে যদি এটা অনলাইনে না হতো, যদি আমরা কলেজে সরাসরি থাকতাম, কতজনদের তোমরা হাত তুলতো আমি বলবো, তাই না? তো আসলে এটা আসলে অনেক বেশি সরাসরি শিক্ষাদানটা অনেক বেশি ফলপ্রসূ। তারপরও আমি মনে করি যে তোমরা এখন যদি এই ভিডিওটি পুরাটি ফলো করো, মনোযোগ দিয়ে শুনো, এই মূল্যায়নের প্রশ্নগুলো অবশ্যই পারবে। আশা করি এতক্ষণ অধ্যাস কি লিখে ফেলেছো। অধ্যাস কি বলো তো? হ্যাঁ, বাস্তবে যেটি আছে কিন্তু আমরা সেটিকে ভুলভাবে দেখছি বা প্রত্যক্ষণ করছি, এটি হচ্ছে অধ্যাস। ওকে, তাহলে আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই। ঠিক আছে, পরবর্তী পয়েন্টটা হচ্ছে অধ্যাসের 2টি শ্রেণী বিভাগের নাম লিখো। অনেক ইজি, লিখে ফেলো। আমরা কয়টি শ্রেণী বিভাগ করেছিলাম? 5টি। তোমরা লিখবে মাত্র 2টি। 5টি আছে, মনে আছে নিশ্চয়ই। ওই যে ছবি দেখে দেখে যে 5টি বুঝিয়েছি তাতে লিখে ফেলো যে কোনো 2টি। আশা করি তোমরা অবশ্যই আমাকে সাহায্য করছো এবং আমার সাথে সাথে লিখছো। ওকে, এর পরবর্তীতে চলে যাই। অধ্যাস ও অলিক প্রত্যক্ষণের একটি সাদৃশ্য এবং একটি বৈসাদৃশ্য লিখো। আচ্ছা, একটি সাদৃশ্য একটি মিলকরণ লিখবে। ওখানে আমরা 4টি মিলকরণ পড়িয়েছিলাম। আবার যে কোনো একটি অমিলকরণ বা পার্থক্য বা বৈসাদৃশ্য লিখবে। ওখানে পড়েছিলাম কয়টি? 10টি। খুব তাড়াতাড়ি লেখো বাবা, আমি খুবই খুশি হব। তোমরা এটা লিখবে, ভিডিও সিন করার পর, লেখার পর এটা ছবি তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিবে। ঠিক আছে, কোনো সমস্যা হলে অবশ্যই জিজ্ঞেস করবে। তাহলে এখানে আমরা 2টি শ্রেণী বিভাগের ক্ষেত্রে তোমরা জ্যামিতিক, গতি, শারীরবৃত্তীয়, তারপরে তোমার প্রাকৃতিক, হ্যাঁ, এগুলো লিখতে পারো। আর একটি সাদৃশ্য উভয় ভুল ঘটনা, উভয় কল্পনা থেকে আসে। বৈসাদৃশ্য কি? দর্শন ইন্দ্রিয় ক্ষেত্রে ঘটে। এই ক্ষেত্রে দর্শন ইন্দ্রিয়, শ্রবণ, স্বাদ সব কিছুর ক্ষেত্রে ঘটে। বস্তুকেন্দ্রিক, ব্যক্তিকেন্দ্রিক, চিকিৎসার দ্বারা সম্ভব, চিকিৎসা দ্বারা সম্ভব না। নর্মাল ব্যক্তিত্বের ক্ষেত্রে এটা, স্বাভাবিক ব্যক্তিদের ক্ষেত্রে, আর এখানে আবার অস্বাভাবিক বা মানসিকভাবে বিকারগ্রস্ত বা মাদকাসক্ত ব্যক্তিদের ক্ষেত্রে ঘটে। এই যে আমার কি সুন্দর আমি মুখস্থ তোমাদের বলে দিলাম না, ইনশাল্লাহ তোমরাও একটু যদি ফলো করো অবশ্যই এই চ্যাপ্টারটি তোমাদের এই টপিকগুলো খুব ইজিলি তোমরা মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা একটি ছোট্ট হোমওয়ার্ক দিচ্ছি, এবার তোমরা হোমওয়ার্কটি লিখে নাও। আজকের হোমওয়ার্কটি হচ্ছে অধ্যাস ও অলিক প্রত্যক্ষণের সংজ্ঞা সহ 2টি উদাহরণ দিবা। প্রথমে অধ্যাস ও অলিকের সংজ্ঞা লিখে নিবা, হ্যালুসিনেশন এবং ইলিউশন। এরপর একটি করে উদাহরণ দিবা, অধ্যাসের একটি, অলিক প্রত্যক্ষণের একটি, এবং নিজের থেকে দিবা। হ্যাঁ, আমি অনেকগুলো উদাহরণ এমনি যখন আমি বুঝিয়েছি বলেছি, তোমরা চেষ্টা করবা নিজের থেকে দেওয়া। হ্যাঁ, লিখতে একটু কষ্ট হবে, কিন্তু তারপরে দেখো লেখার পর কিন্তু তোমরা অনেক খুশি হয়ে যাবে, তাই না? তো ঠিক আছে, এটুকুই আজকে এই পর্যন্তই। যে আজকে তোমরা বাড়ির কাজটি ভালোভাবে করবে এবং নির্দিষ্ট টাইমে হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিবে। ওকে, এবং এই বাড়ির কাজটি যেটা বলতে যাচ্ছি যে সবাই খুবই তাড়াতাড়ি করবে, সেই লাস্ট ব্যক্তিটি হওয়া যাবে না, সবসময় ফার্স্ট হতে হবে। সবার আগে বাড়ির কাজ জমা দিতে হবে, মনে রাখতে। দৌড়ে সবাইকে কম্পিটিশনে ফার্স্ট হতে হবে। আমি জানি তোমরা লক্ষ্মী, তোমরা সময় ধরে খুবই টাইম মতো সব কিছু করবে এবং এটি নিয়ম করা উচিত।
তো যাওয়ার আগে অবশ্যই তোমরা জানো যে আমি তোমাদের সাথে কিছু কোটেশন বা ভালো লাগার কথা শেয়ার করি। প্রথমেই আছে যে দেয়ার ইজ অলওয়েজ এ ওয়ে। তোমরা কখনোই ফ্রাস্ট্রেটেড হবে না। আমরা তো এইভাবে এখন ইউজ টু হয়ে গিয়েছি, এই করোনা পরিস্থিতি আমরা কিন্তু এখন মোটামুটি ইউজ টু না। এই যে অনলাইনে ক্লাসে, জুম ক্লাসে, অথবা তোমার এই যে এই প্রতিটা জিনিস আমরা কিন্তু এখন মোটামুটি ইউজ টু হয়েছি। তো আমরা কোনো কিছুতে মন খারাপ করবো না, কারণ সব কিছুর পিছিয়েই পজিটিভ থিঙ্কিং, পজিটিভ কোনো বিষয় অবশ্যই আছে, এটি মাথায় রাখতে হবে, তাই তো? আচ্ছা, আরেকটি দেখো, এনিথিং ইজ পসিবল ওয়েন ইউ হ্যাভ দ্য রাইট পিপল টু সাপোর্ট ইউ। এখানে রাইট পিপল বলতে তাদেরকেই বোঝাচ্ছে যে তোমার লাইফে রাইট পিপল যে কেউ হতে পারে, তোমার দাদা, নানা, বাবা, মা, দাদি, চাচা, ফুপু, কাজিন, হ্যাঁ, তোমার খুব পছন্দের কেউ, অথবা তোমার ভাই বোন, যে কেউ সেই পিপল হতে পারে যে সাপোর্ট করলে অবশ্যই তোমার জন্য সব কিছু সম্ভব। হ্যাঁ, শিক্ষক হতে পারে যে কেউ। তো ঠিক আছে শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই 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 পড়াশোনা মনোযোগী হবে, নিয়মিত পড়বে, নিয়মিত হোমওয়ার্কটি জমা দিবে। বাবা, তোমরা হোমওয়ার্ক জমা দিলে আমাদের খুবই ভালো লাগবে, এবং ক্লাস ওয়ার্ক যেগুলো দিচ্ছি বা মূল্যায়ন করছি এই প্রশ্নগুলো জমা দিবে। আমি খুব ছোট ছোট দিয়েছি, কিন্তু বড় না, সেহেতু এখানে তোমার মানে খুব অল্প সময়ে শেষ করে ফেলতে পারবে। আজকে এই পর্যন্তই। তোমরা জানো যে আমি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি। সবাইকে অনেক থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তোমাদের দিন ভালো কাটুক, ভালোভাবে থাকো। সবাইকে আমার অনেক অনেক আদর এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আশা করি পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ মনোযোগের ব্যক্তিনিষ্ঠ বা বস্তুনিষ্ঠ যে উপাদানগুলো ওগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।